দিলীপ ঘোষ অমিত শাহের ডাক পাওয়ার পরে এই প্রথম নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখতে উঠলেন। চাঁচা ছোলা ভাষায় এসআইআর নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন এবং জানালেন তিনি মন্ত্রী হতে চান। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে। অমিত শাহর বার্তার পর সক্রিয় হয়ে ময়দানে ঝাঁপিয়েছেন দিলীপ ঘোষ। তারপর প্রথম জনসভা নদিয়ার রানাঘাটে। সেই সভা থেকে সুর চড়ালেন, আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। আগাম জানিয়ে দিলেন তাঁর রাজনৈতিক মিশনের কথা। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে। সক্রিয় হওয়ার পর প্রথম দলীয় জনসভা। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এক মঞ্চে দিলীপ ঘোষ। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ, আরো 10-20-50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল। সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, খেলার নাম বাবাজি। ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন। শেষে দেখুন কেউ শুনছে না, এখানে এসে বলছে জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে, তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে আর তোমাকে আঙুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে। দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে 44,500 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন, কেন যেতেন আমরা জানলাম। যেই নন্দীগ্রামে গেলেন ওখানকার লোক বাড়ি পাঠিয়ে দিল হারিয়ে দিয়ে। ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। 20-25-30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো। রানাঘাট দিয়ে শুরু, এরপর একগুচ্ছ জনসভা করার কথা দিলীপ ঘোষের। সভা করবেন দুর্গাপুরেও। সম্প্রতি বঙ্গ সফরে এসে দিলীপ ঘোষকে সক্রিয় হওয়ার বার্তা দেন অমিত শাহ। তারপর পুরনো মেজাজে ফিরেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ময়দানে নেমেছেন, সুর চড়িয়েছেন। জেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন, আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। সক্রিয় হওয়ার পর নিজের পুরনো নির্বাচনী কেন্দ্র খড়গপুর সদরে গিয়েছেন দিলীপ ঘোষ। সেখানে একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে। এসবেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি 26-এর বিধানসভা ভোটে পুরনো কেন্দ্র থেকেই ফের লড়তে চান দিলীপ? আমার সবসময় পছন্দের আসাম খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি। জল্পনা চলছে, আলোচনা চলছে, তারই মধ্যে ব্যাট হাতে ফের 22 গজে চালিয়ে খেলা শুরু দিলীপ ঘোষের। নিউজ 18 বাংলা। শুধু বুথের বাইরে নয়, বুথের ভেতরেও কেন্দ্রীয় বাহিনীর জন্য সওয়াল করলেন আজকে জনসভা থেকে দিলীপ ঘোষ। আর এদিকে ভোটের আগেই নির্বাচন কমিশন জেলা জেলা থেকে রিপোর্ট চায় আইন শৃঙ্খলার। মাস্টারমশাই ফোন করেছেন, দিদি আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট বাড়বো। মাস্টারমশাই নড়বেন না কিন্তু। ভোট এলেই বাংলায় বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয় বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, বিপুল বাহিনী মোতায়েন করে ভোট হয়েছে বাংলায়। গত লোকসভা নির্বাচনে প্রায় 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল পশ্চিমবঙ্গে। এত কেন্দ্রীয় বাহিনী পেলেও মনের মতো আসন পায়নি পদ্ম শিবির। 21-এর বিধানসভা ভোটে তাদের বঙ্গজয়ের স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে। 24-এর নির্বাচনে লোকসভায় আগের তুলনায় আসন কমেছে। এবার 26-এর ভোটের আগে নয়া দাবি দিলীপ ঘোষের। মাস্টারমশাই ফোন করেছেন, দিদি আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট বাড়বো। মাস্টারমশাই নড়বেন না কিন্তু। তাকে বসিয়ে রেখে বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা মোট মারছে। 50 থেকে 100টা ভুয়ো ভোট, ওটাই তো লিড আছে। তাই এবারের নির্বাচনে ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি, তাহলে মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট। দলে সক্রিয় হওয়ার পরপরই এই দাবি শোনা গিয়েছিল দিলীপ ঘোষের মুখে। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। এবার একেবারে জনসভা থেকে দাবি দিলীপের। এরই মাঝে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগেই এ রাজ্যের আইন শৃঙ্খলার উপর নজরদারি শুরু। এখন থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। দিল্লি থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সিইওকে। জেলা ভিত্তিক এই রিপোর্টের উপর ভিত্তি করেই তৈরি হবে স্পর্শকাতর বুথের তালিকা। ঠিক হবে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বাংলার ভোটে।
নিউজ 18 বাংলা। আর কয়েক মাস পরে এ রাজ্যে বিধানসভা ভোট, আর তার আগে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যর সংখ্যালঘু বার্তা। আমাদের লড়াই কোনো মুসলমানের সঙ্গে নয়, আমাদের লড়াই ভিন্ন ধর্মের মধ্যে সংঘাত ঘটিয়ে দেওয়া নয়। আসামের দিকে তাকান, আসামের ডেমোগ্রাফি দেখুন, এখানের থেকে সংখ্যালঘু আসামে বেশি। তারপরেও দ্বিতীয়বারের জন্য সরকার তৈরি হয়েছিল আসামে, তৃতীয়বারের জন্য আসামে বিজেপির সরকার তৈরি হতে চলেছে। একজন মুসলমানও যদি মনে করেন আমাদের ভোট দেবেন না, যদি মনে করেন আপনাদের ভোটই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়ে যাবেন, আপনারা আপনাদের পদ বেছে রাখতে পারেন, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি এর পরের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। 2029 সালের যে লোকসভা নির্বাচন হবে, সংখ্যালঘুর ভোট পাবে বিজেপি। এসআইআর আতঙ্কে মতুয়ারা, রানাঘাটের সভা থেকে মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস দিলেন শ্রমিক ভট্টাচার্য। আজকে মুখ্যমন্ত্রীর দিকে দিকে ঘুরে বেড়াচ্ছেন, বলছেন নাগরিকত্ব কেড়ে মানে কি? উনি জানেন না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সারা জীবন ধরে কি কথা বলে গেলেন, যে শিক্ষার অধিকার চাই, মাটির অধিকার চাই, আমাদের নাগরিকত্ব চাই, উদ্বাস্তু ছাপ চাই না। এই মাটির ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অধিকার আছে, আপনাদের এখানের মতুয়া পরিবারের মানুষজনেরও সেই অধিকার আছে। আজকে বিভ্রান্ত হবেন না, এখনো সময় আছে। সিএর ফর্ম ভরুন, না হলে যদি ভবিষ্যতে আপনাদের নিয়ে কোনো জটিলতা তৈরি হয়, তার জন্য আপনি নিজেকেই দায়ী করতে বাধ্য থাকবেন। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের মাটিতে সিএ কে বাস্তবায়িত করতে হবে। সমস্ত বতুয়ার, সমস্ত নমশূদ্রর, সমস্ত বর্ণ হিন্দুর আজকে তাদের নাগরিকত্বের ব্যবস্থা করতে হবে। আর রামপুরহাট থেকে বীরভূমে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে। 26-এর বিধানসভা নির্বাচনে 11-0 করার ডাক তৃণমূল নেতৃত্বকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা হোক, আমরা যে রাজনৈতিক লড়াই শুরু করেছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা, আপনাদেরকে অনুরোধ করতে এসছি যে গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার যে অবদান রেখেছে এই জেলার মানুষ, 2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। আর টোটাল কটা সিট পাবে তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি। সেই বঞ্চনার অভিযোগে তিনি সরব, এবং রামপুরহাটে বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার পর তিনি বললেন 26-এ টার্গেট 250 সিট, 26-এ 50 পেরোবে না তৃণমূল। পাল্টা চ্যালেঞ্জ সুকান্ত। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। 70টা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা, আপনার জলের টাকা, আপনার 100 দিনের টাকা, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাহলে এই দল যদি বাংলায় ক্ষমতায় আসতো কি বিভীষিকা তৈরি করতো আপনারা খালি একবার ভেবে দেখবেন। তাই এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। ওদের টার্গেটে কোনো দাম আছে নাকি? তৃণমূল কংগ্রেস এবারে 26-এর নির্বাচনে 50 অব্দি যাবে না, অপেক্ষা করুন, দেখতে পাবেন, মজায় আগে বলে। আর এই রামপুরহাটে পৌঁছতে 2 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা দেরি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারণ দুপুর 12টায় রওনা দেওয়ার কথা থাকলেও হেলিকপ্টার বেহালা থেকে ওড়ার অনুমতি দেয়নি। অভিযোগ, ডিজিসিএ বিনা কারণ দেখিয়ে, কোনো কারণ না দেখিয়েই অনুমতি দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উড়ান ওড়ার। আজ রামপুরহাটে সভা ছিল অভিষেকের, বেহালা থেকে ওড়ার কথা ছিল দুপুর 12টায়। ডিজিসিএ ওড়ার অনুমতি না দেওয়ায় নির্ধারিত সময়ে সভায় পৌঁছতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের নির্দিষ্ট চপারে না ডিজিসিএর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করে চপার আনান অভিষেক। হেমন্তের কপ্টারেই রামপুরহাট পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কি করলেন তিনি, সেটা তিনি ব্যাখ্যা করলেন রামপুরহাটের জনসভা থেকে। বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত,
আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি বুদ্ধি খাটিয়ে তাদের যা জেদ তার 10 গুণ জেদ আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। সেই হেলিকপ্টারে করে 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই আমি কথা রাখি। আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব। 10টা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো, আমি কথা বলবো, তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব। এটাই তৃণমূল কংগ্রেস। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। আর এই অভিযোগের পরে শুভেন্দু অধিকারীর দাবি ডিজিসি এর বিরুদ্ধে মামলা করা উচিত অভিষেকের। বিমান নিয়ন্ত্রক সংস্থার উত্তরেই কারণ স্পষ্ট হবে। ওনার ডিজিসিএ কে বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসিএ সেখানে আত্মপক্ষ সমর্থন করবেন। সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই। আমরা টেকনিক্যালি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগা যাওয়া নিয়ে হইচই রই রই করেছিল, ডিজিসিএ বলে দিয়েছিল যে আপনার রিনিউয়াল করেননি, টাকা জমা দেননি। এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে। বীরভূমের সোনালী খাতুন, যে সোনালী খাতুনকে বাংলাদেশে দিল্লি পুলিশ পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশি তকমা দিয়ে, সেই সোনালী খাতুনের 6 মাস পরে অন্তঃসত্ত্বা অবস্থায় বাংলাদেশে জেলে কাটানোর পর 6 মাস পরে তিনি বাড়ি ফেরেন এবং তারপরে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সেই সন্তানের নামকরণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপন নাম দিলেন। রামপুরহাটে সভা শেষে সোনালীর সঙ্গে সাক্ষাৎ, হাসপাতালেই সোনালীর সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে। আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি। সোনালী এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে। আমি বাচ্চাটার নাম রেখেছি আপন। তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল এটা সকলেই আমাদের আপন, তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন। এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো। এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল। সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে, যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার 19 তারিখ হিয়ারিং হবে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে, আইনজীবী থেকে শুরু করে ওরাল আর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত, আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা সুনিশ্চিত করব। আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ফের নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনের কাজ ভুলে ভরা বলে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের হয়রানি নিয়ে কমিশনকে নিশানা। এসআইআরে বিজেপির আইটি সেলকে ব্যবহারের অভিযোগ। কমিশনের পদক্ষেপ অসাংবিধানিক বলে দাবি। এসআইআর এর ব্যাপারে আমি সবাইকে বলবো, ভুল ভাল করছে ইলেকশন কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। এসআইআর নিয়ে কমিশনকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অমর্ত্য সেন, দেব, এদের মতো তারকাকেও ডাকা হচ্ছে এসআইআরে হয়রানি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করলেন। সেলিব্রিটিদের হিয়ারিং, বাংলার গর্বদের আনম্যাপ করার চক্রান্তের অভিযোগ। 26-এর ভোটে বিজেপির বিদায়ের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআরে হায়রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ শামি, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই।
এসআইআর নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ দিলীপের। এসআইআর হয়ে গেল, আমরা প্রত্যেকটি ভোটার নিজেরা ফর্ম ফিল আপ করলাম। আর একজন মমতা বলা ঠাকুর আছেন গুরুমা, তিনিও মিথ্যা কথা বলছেন, লোককে প্রতিশ্রুতি দিয়েছেন যে সিএ তে ফর্ম ফিল আপ করবেন না, এসআইআর ফর্ম ফিল আপ করবেন না। আপনার মেয়ে এমএলএ, আপনারা ফর্ম ফিল আপ করেছেন কিনা? আপনারা করবেন, ভোটার হবেন, ভোট লড়বেন, এমএলএ এমপি হবেন। আর গরিব জনতা তারা ভোটারও হতে পারবে না। আর টিএমসি নেতাদের মা বাপরা কোনোদিন মরে না, ভোট দিয়েই যায়, দিয়েই যায়। তার ভাইরা কি বলেছিল, যে ভোটার বাদ দেবে বিয়ের তার হাত কেটে দেবো। কয়জনের হাত কেটেছে? এক গোছা চুলো কাটতে পারোনি। কি বলছিল বিজেপির লোকেরা? গাছে বেঁধে দেবো। কাকে বেঁধেছ? কিচ্ছু করতে পারবে না, আঁটি মানতে পারবে না তোমরা। যেই 58 লক্ষ বাদ গেছে উনি হাড় পাঁজর বেরিয়ে গেছে। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ। আরো যদি 10, 20, 50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল। সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, খেলার নাম বাবাজি। ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন। শেষে দেখুন কেউ শুনছে না। এখানে এসে বলছে, জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে। তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে আর তোমাকে আঙুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে। এসআইআর নিয়ে এবার ফেব্রুয়ারি হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এরা কি সেটা 14 ফেব্রুয়ারি বুঝতে পারবে। বিহারের সংখ্যাটা আমি জানি, পরে বলে দেবো। পশ্চিমবঙ্গটা বলে দেবো 15 ফেব্রুয়ারি বলে দেবো। বিহারে তো ভোটার লিস্ট হয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী কত সে সংখ্যাটা জানি, আমি বলবো না, ঠিক সময় বলবো। অত তাড়াহুড়া করার কিছু নেই। যখন আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হবে, রেশন কার্ড বন্ধ হবে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে কাটিং হবে, যখন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন যে ইনি ভারতীয় নয়। এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ এবার জলপাইগুড়ি এবং কোচবিহারে। জলপাইগুড়ির ফুলবাড়ির চুনাভাটির বাসিন্দা মোহাম্মদ খাদেম মঙ্গলবার সকালে বাড়ির কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, 31শে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন মোহাম্মদ খাদেম। তারপর থেকে আতঙ্কে ছিলেন। সোমবার সন্ধ্যে থেকে নিখোঁজ। মঙ্গলবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুনানির আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। আর বাবা তো সুসাইড করছে ওই পাশের জঙ্গলের মধ্যে, কারণ ওই এসআইআর এর আতঙ্কে। ডাক পড়েছিল হিয়ারিংও গেছি, হিয়ারিং সব সমাধান হয়ে গেছে। হিয়ারিং হওয়ার পরেও বাবা ভাবতেছে কি করবে, আমাদেরকে কোথায় নিয়ে যাবে, বাংলাদেশে পাঠাবে নাকি, ওইটার আতঙ্কেই বাবা এইসব হিয়ারিং। মঙ্গলবার কোচবিহারের সিতাইয়ে গৃহশিক্ষক সুভাষচন্দ্র বর্মনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, স্ত্রীর নাম বাদ পড়ার আশঙ্কায় ছিলেন। শুনানিতে ডাকতে পারে এই আতঙ্কে ভুগছিলেন। এর জেরেই সুভাষচন্দ্র বর্মন আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। এসআইআর কি ভুল ছিল? ও বউয়ের নামের ভুল ছিল। কি ভুল ছিল? ভুলটা হলো কি, এখন ওই ভাইয়ের নাম বোধ হয় স্বামীর নাম হয়ে আছে। ডাক পেয়েছিল? না না, ওগুলোর ডাক পায়নি। টেনশন করতো এটা নিয়ে? টেনশন মানে দারুণ টেনশন। কোচবিহারের হলদিবাড়ির বাসিন্দা মলিন রায় মঙ্গলবার জলপাইগুড়ি মেডিকেলে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, 2002 তালিকায় নাম ছিল না। 31শে ডিসেম্বর শুনানিতে হাজিরা দেন। নথি জমা দিয়ে আসার পর থেকে আতঙ্কে ছিলেন। মঙ্গলবার ভোররাতে অসুস্থ হয়ে পড়েন। হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যায় পরিবার, সেখান থেকে জলপাইগুড়ি মেডিকেল। মঙ্গলবার সকালে মৃত্যু হয় প্রৌঢ়ের। এসআইআরের যে একটা আতঙ্ক বাবা প্রথম থেকে একটা আতঙ্কে ছিল। বিএলআরের যে কাগজ ফর্ম সেটা জমা করেছিল বাবা, তারপরেও নোটিশ এসেছিল। সেই নোটিশের ভিত্তিতে 31 ডিসেম্বর ওই আমাদের কাছে যেগুলো ডকুমেন্ট ছিল সেগুলো দিয়েছে, আধার কার্ড আর এসসি সার্টিফিকেট আর প্যান কার্ড দিয়েছিল। তারপরে কোনো রিপ্লাই আসেনি। সেদিন থেকে হয়তো বাবা ভিতরে একটা চাপে ছিল। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধ। শিলিগুড়িতে 77 বছরের বৃদ্ধ এসআইআরে হিয়ারিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ অবস্থাতেই তার হিয়ারিং হলো এবং হিয়ারিংয়ের পর ডাক্তারের কাছে হয়রানির অভিযোগে সরব বৃদ্ধের পরিবার। বৃদ্ধকে দেখতে বাড়িতে মেয়র পরিষদ। এখানে গিয়ে হঠাৎ সাডেন, আমি তো সুস্থই ছিলাম, বাড়ি যখন কাউন্সিলর ম্যাডাম গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে, হঠাৎ
প্রেশারটা তো ফ্লাকচুয়েট করতেই ফ্লাকচুয়েট করতো, তো হঠাৎ ফ্লাকচুয়েট করে গেছে ওখানে যাওয়ার পরে। ওনার তো শরীর অনেকদিন থেকেই খারাপ, হিয়ারিং এ যাই, হিয়ারিং এ যাওয়ার পর ওনার শরীরটা হঠাৎ করে প্রেশারটা ডাউন হয়ে যায়। না ভিড় ছিল না, যথেষ্ট যারা ছিল ওনারা কোঅপারেটিভ ছিল, কেন কি ওনারা দেখার সাথে সাথেই বলেছে যে ওনাকে আগে করিয়ে দিন। যারা অসুস্থ বাড়িতে এসে একটু সার্ভিসটা দিলে ভালো হয় আর কি। আর ভাঙা পায়ে এসআইআর এর হিয়ারিং এ গেলেন এবং গিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশনের বিরুদ্ধে জানালেনও এক ব্যক্তি। ইসলামপুরের ঘটনা, ইসলামপুরে টোটোতে বসেই হিয়ারিং হলো, ভাঙা পা নিয়েও আসতে হলো হিয়ারিংয়ে, আর তা নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন। কি হয়েছে আপনার? क्या हुआ आपका? कैसे हुआ? सीधी तो उतरता था तो नीचे गिर गया। अभी क्या बोला ये लोग? होगा না, মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা আমরা করছি। ওখানে বসার চেয়ারও দেওয়া হয়েছে এবং আজকে একজন অসুস্থ একজন ছিলেন, তারটা আমাদের হিয়ারিং টিম যারা আছে তারাই বাইরে বেরিয়েছে, ওনার হিয়ারিং করে দিয়েছে। এবং বাইরের লোক কেউ যদি বলেন যে উনি অসুস্থ আছেন বা 85 বছরের বেশি বয়স, আমরা বাড়ি গিয়েও হিয়ারিং করছি। তাদের বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, প্লাস আমাদের একটা মেডিকেল টিমও আছে। কেউ যদি অসুস্থ হয়ে যাবে, কারো যদি কোনো হেল্পের দরকার হয়, সেই মেডিকেল টিমও হেল্প করছে। পূর্ব মেদিনীপুরের ময়নায় সেচ দফতরের খাল সহ শ্মশান বিক্রি, জমি বিক্রির অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ মানতে নারাজ। পূর্ব মেদিনীপুরের ময়না, এখানকার শ্রীরামপুর এক পঞ্চায়েতের তেলিপোতা বাজার এলাকায় সেচ দপ্তরের জায়গা দখল করে বিক্রির অভিযোগ। বিজেপি বিধায়ক অশোক দিন্দা এ নিয়ে সরব। তার দাবি, তৃণমূলের অঞ্চল সভাপতি চিত্তরঞ্জন ভৌমিক হাসুয়াখালীর খালের বাঁধ সংলগ্ন রাস্তার পাশে সরকারি জায়গা বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন। ওই জমিতে থাকা শ্মশানের জায়গাও নাকি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চিত্তরঞ্জন ভৌমিক নামে একজন নেতা সেখানে হাত পিছু 35,000 40,000 টাকা করে বিক্রি করছে, সাথে দলিলও দিচ্ছে। এই খালের এই পাশে এটা সরকারি জায়গা, 1 ইঞ্চিও ছাড়বো না, দরকার হলে হাইকোর্ট যাব, কথা দিলাম। ময়না শ্রীরামপুর এক পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত। এই পঞ্চায়েতের বিরোধী দলনেতা চিত্তরঞ্জন ভৌমিক তার বিরুদ্ধে শ্মশান সহ সরকারি জায়গা বিক্রির অভিযোগ করেছেন বিজেপির পঞ্চায়েত উপপ্রধানও। তৃণমূল নেতার দাদা ও ভাইয়ের বিরুদ্ধে একই অভিযোগে সরব, নালিশ করেছেন স্থানীয় প্রশাসনের কাছে। পাটটা কি সরকারি জায়গা? সরকারি না, ও জমিদারি আমলের জায়গা। সর্বসাধারণ ব্যবহার করে। শ্মশান হয়তো ঘেরে দিয়েছে, বলে ডেড বডি পুঁততে এলে আমাকে 2,000 দিতে হবে, কাউকে বলছে 5,000 দিতে হবে। কে বলেছে? কি চিত্তরঞ্জন ভৌমিক আর তার ছেলে সুজয় ভৌমিক। বাঁধ সংলগ্ন খাল পাড়, এটা দীর্ঘদিন যাবত ওটা কিন্তু ছিল আমাদের সর্বসাধারণের ব্যবহার্য এবং ভাগাড় হিসাবে চিহ্নিত ছিল। 20,000 25,000 30,000 35,000 পর্যন্ত শেষ দিকে চিত্তরঞ্জন ভৌমির সাথে আরেকজন 126-এর যে পঞ্চায়েত সদস্য, উনিও কিন্তু কিনছেন জায়গাটা। ওরা কোথা থেকে কি দলিল করছে তাও জানতে পারিনি, বলছে দলিল করা আছে। অবৈধ কথাবার্তা, জমি জানে না, জমি জায়গার বরখেজও জানে না একটা এমএলএ। কোনো সরকারি জায়গা না, সরকারি জায়গা মানে কি উনি জানেন? 1 নম্বর খতিয়ান ছাড়া সরকারি জায়গা হয় না। আমরা 6-7 জন কিনেছি, উনি ভুলভাল বাজার গরম করা বক্তব্য রেখে তো বাজার গরম করা যাবে না। সরকারি জমি কোনোদিন বিক্রি করা যায়নি। সরকারি জমি যেটা আমাদের 1 নম্বর খতিয়ানের জমি, বিনা পাট্টা নিয়ে তারা কিন্তু দখল করছে। আমরা বলিনি কেন যে যেহেতু আমাদের ওখানে কোনো কাজে লাগেনি, যখন আমাদের কাজে লাগবে সরকারি জমি কিন্তু আমরা ওটাকে আমাদের আয়ত্তের মধ্যে আমরা নিই। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। কি ঠান্ডা! দক্ষিণবঙ্গের জেলা এবং কলকাতায় ব্যাপক ঠান্ডা। আগামীকাল 2 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। সারাদিন কুয়াশা, শীতের ভালোবাসা,
উত্তুরে হাওয়ায় কনকনে দক্ষিণবঙ্গ, হাড় কাঁপুনি কলকাতায়। মঙ্গলবার কলকাতায় 10.2 ডিগ্রি, মরশুমের শীতলতম দিন। এর আগে কলকাতায় এরকম ঠান্ডা পড়েছিল 13 বছর আগে, 2013 সালের 13ই জানুয়ারি। কলকাতায় সেদিন ছিল 9 ডিগ্রি, আর কলকাতার সবচেয়ে কম 6.7 ডিগ্রি, সেটা 124 বছর আগে, 1899 সালে। পশ্চিমবঙ্গের উপরে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে তার গতিবেগ কিছুটা হলেও বেড়েছে, যার জন্য এই তাপমাত্রাটা আরেকটু কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা আজ আমাদের কলকাতাতে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা গেছে। 2013 সালে 9ই জানুয়ারি 9.0 হয়েছিল। সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের আলিপুরে 1899 সালের 20 জানুয়ারি রেকর্ড করা গেছিল 6.7। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আগামীকালও 10-এর কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা, আর সর্বোচ্চ তাপমাত্রা আজ 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের 2 জেলা বীরভূম এবং পূর্ব বর্ধমান, এই 2 জেলায় বুধবার শৈত্যপ্রবাহের সতর্কতা। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ এবং হুগলির কিছু অংশ, এসব জায়গাতে শীতল দিন, এবং বীরভূম এবং পূর্ব বর্ধমানের জেলাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন পর্যন্ত। জেলায় জেলায় একটাই কথা, উফ কি ঠান্ডা। দার্জিলিং এ 1.5, শিলিগুড়িতে 9.2, জলপাইগুড়ি 9, রায়গঞ্জ 8, বীরভূমের শ্রীনিকেতন এবং সিউড়ি 2 জায়গাতেই তাপমাত্রা 6.2, কল্যাণীতে 7 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় 7.8, পশ্চিম বর্ধমানের আসানসোলে 8.8, বারাকপুরে 8.2, দমদমে 9.5। নিউজ 18 বাংলা।